হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আগের ক্লাসে আমরা হচ্ছে পরমাণু মডেল থেকে পরমাণুর কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, তারপর পরমাণু নিউক্লিয়াস থেকে দূরত্ব, বেগ, কর্মক্ষেত্র পর্যায়কাল ইত্যাদি কিছু ছোটখাটো কনসেপ্ট দেখছিলাম। তারপরে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এবং নিশ্চয়তা নীতি সংক্রান্ত আমরা হলো যে কিছু ছোট জিনিসপত্র দেখছিলাম। তো আজকে আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো। যেগুলো আমাদের হলো যে বেসিক কনসেপ্ট গুলো ইউজ করে করা যায়। ওকে। সো সবথেকে ইন্টারেস্টিং ইউজ যেটা যে আহ এই যে আমরা বোরের অ্যাটমিক মডেল পড়লাম, এটা ইউজ করে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়নের আয়নীকরণ শক্তি কিন্তু খুব সহজে বের করে ফেলা যায়। ওকে, যেমন খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন তো জাস্ট ওয়ান, তাই না? তাহলে হলো যে আমরা হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তি এটা আমরা হলো যে বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা খুব ইজিলি যেসব সূত্র পেয়েছিলাম সেগুলো ইউজ করে বের করতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো যে আমরা হলো যে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন বা হাইড্রোজেনের অসমাত্র ইলেকট্রনের যে শক্তিটা আমরা পেয়েছিলাম এবং এই শক্তিটার ভ্যালু হচ্ছে -2.18 ইন্টু 10⁻−18 জুল পার অ্যাটম, রাইট? -2.18 ইন্টু 10⁻−18 জুল পার অ্যাটম। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি যদি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমে আমি যদি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমে যদি প্রতি হাইড্রোজেন অ্যাটমের জন্য 2.18 ইন্টু 10⁻−18 জুল শক্তি অ্যাড করি, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা তার নিউক্লিয়াসের আকর্ষণ ভেদ করে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে সেগুলো যে একটা ফ্রি ইলেকট্রন হিসেবে চলে যাবে এবং হচ্ছে হাইড্রোজেন প্লাস উৎপন্ন হবে। তো এটাই তো আসলে আমাদের আয়নীকরণ শক্তির সংজ্ঞা, যে কোনো একটা অ্যাটমের চারপাশে ঘূর্ণায়নরত নিউক্লিয়াস কোনো একটা অ্যাটমের চারপাশে ঘূর্ণায়নরত ইলেকট্রনকে আমরা যে পরিমাণ শক্তি দিলে সেটা ইলেকট্রনটা বাইর হয়ে যায়, সেটাই তো আসলে ওই অ্যাটমের আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। এবং আরো স্পেসিফিকলি বললে যে কোনো একটা নিউট্রাল অ্যাটম, যে অ্যাটমের মধ্যে কোনো চার্জ নাই, সেই অ্যাটমটাতে আমরা যে পরিমাণ শক্তি দিলে সেইটার একটা মাত্র ইলেকট্রন বাইর হয়ে যায় এবং এটা এক ধনাত্মক আয়ন তৈরি হয়, সেই পরিমাণ শক্তিটা হচ্ছে এই অ্যাটমের প্রথম আয়নীকরণ শক্তি, রাইট? সো দেখো, খেয়াল করে দেখো যে আমরা যে ক্যালকুলেট করেছি বোরের অ্যাটমিক মডেল থেকে, যে হাইড্রোজেনের ইলেকট্রনের শক্তি হয়েছে -2.18 ইন্টু 10⁻−18 জুল পার অ্যাটম। অর্থাৎ আসলে হাইড্রোজেনকে যদি আমরা 2.18 ইন্টু 10⁻18 জুল প্রতি হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা যদি এই পরিমাণ শক্তিটা সাপ্লাই করি, তাহলে হাইড্রোজেন ইলেকট্রনটা এই পরিমাণ শক্তিটা শোষণ করে নিয়ে বাইর হয়ে যাবে। সো এইটাই কিন্তু ইনফ্যাক্ট হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে আমাদের হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি দাঁড়াচ্ছে কত? 2.18 into 10⁻18 জুল। সো এটা তো আসলে সমস্যা না। সমস্যা হলো যে এখানে আয়নীকরণ শক্তির যে ডেফিনিশনটা, এটা হচ্ছে প্রতি আহ হাইড্রোজেন অ্যাটমের জন্য, একটা হাইড্রোজেন পরমাণুর জন্য কি পরিমাণ শক্তি লাগতেছে ইলেকট্রনটাকে বিমুক্ত করতে। বাট একটু খেয়াল করে দেখো তো যে আমরা নর্মালি আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা পড়ি বা ইনফ্যাক্ট আমাদের বইপত্রে যেটা লেখা আছে অথবা তোমাদেরকে প্রশ্নে যেটা বলতে পারে যে এই যে আয়নীকরণ শক্তিটা না, এইটা ধরো যে তোমাদেরকে বের করতে বললো যে এটা হচ্ছে কিলোজুল পার মোল হিসেবে বাইর করতে বললো, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো তো যে এই ক্যালকুলেশনটা আসলে খুবই ইজি, যে একটা অ্যাটমের জন্য আমাদের ইলেকট্রনটাকে বিমুক্ত করতে শক্তি লাগতেছে 2.18 ইন্টু 10⁻−18 জুল, তাই না? ওকে, তাহলে খেয়াল করে দেখো তো এত জুল মানে হচ্ছে 2.18 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻³ কিলো জুল। জুল থেকে কিলো জুলে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হয়, সেজন্য 10⁻³ গুণ হলো। তাহলে এক মোল অ্যাটম মানে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটমের জন্য আমাদের টোটাল শক্তিটা লাগতেছে, এটা লাগতেছে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2.18 ইন্টু 10⁻21। ওকে, সো এইটা হচ্ছে আর কি আমাদের আহ আয়নীকরণ শক্তির সংজ্ঞা কিলোজুল পার মোলে। এবং এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে ফর হাইড্রোজেন। বাট এই আইডিয়াটাকে আমরা হলো যে যে কোনো এক পরমাণুক আয়নের জন্য এক্সটেন্ড করতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো তো যে হিলিয়াম প্লাস হিলিয়াম প্লাস হিলিয়াম প্লাসে কি, হিলিয়াম প্লাসে তো মাত্র ইলেকট্রন আছে। তাহলে হিলিয়াম প্লাস থেকে যদি আমরা একটা হলো যে একটা ইলেকট্রন বিমুক্ত করতে চাই, তাহলে
অ্যাকচুয়ালি আমাদের হিলিয়ামের সেই ইলেকট্রনটার শক্তি ক্যালকুলেট করে সেই পরিমাণ শক্তি সাপ্লাই দিলেই আমরা তো হিলিয়াম প্লাস অ্যাটম থেকে ইলেকট্রনটা বিমুক্ত করে ফেলতে পারি। এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে হিলিয়ামের এটা কিন্তু আয়নীকরণ শক্তি না। এটা হচ্ছে হিলিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি কাকে বলি? যে আমার কাছে কোনো নিউট্রাল অ্যাটম নাই। আমার কাছে কোনো নিউট্রাল অ্যাটম নাই। আমার কাছে অলরেডি একটা অ্যাটম আছে যেটাতে অলরেডি হলো যে চার্জ আছে। তো সেইটা থেকে যদি হলো যে আমি এনার্জি এড করি এবং এনার্জি এড করে আ সেটাকে যদি আমি হলো যে একটা দ্বিধনাত্মক একটা আয়ন পরিণত করি, যার ইলেকট্রনটা বাইর হয়ে গেছে, তাহলে এই যে আমি যে শক্তিটা সাপ্লাই দিলাম না? এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ওকে? এন্ড খেয়াল করে দেখো তো যে হিলিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অথবা হিলিয়াম প্লাস এর আয়নীকরণ শক্তি যেটাই হোক না কেন, হিলিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ভ্যালু হবে জাস্ট 6.02 into 10 to the power 23 into 2.18 into 10 to the power -21। হাইড্রোজেনের জন্য আমরা অরিজিনালি যে শক্তিটা পাইছিলাম। এন্ড খেয়াল করে দেখো তো যে শক্তির যে আহ সূত্রটা সেটা মডিফাই হয় কিভাবে? আমাদের পারমাণবিক সংখ্যা যদি চেঞ্জ হয় আর হলো ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে সেইটা যদি চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শক্তিটা জাস্ট এমনে চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? এটার সাথে জেড স্কয়ার বাই এন স্কয়ার গুণ হয়, তাই না? সো এটা হচ্ছে আয়নীকরণ শক্তির, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ফর্মুলা। ফর্মুলা ফর any atom। এবং এই ক্ষেত্রে আমরা যেভাবে ফর্মুলাটা যেভাবে ডিফাইন করছি যার জন্য আমরা আসলে আয়নীকরণ শক্তিটা হলো যে কিলোজুল পার মোলে পাবো, ওকে? হাইড্রোজেনের জন্য আমরা এইভাবে আহ প্রথম আয়নীকরণ শক্তি পাবো। তারপর এখানে যদি আমরা হলো যে জেড এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে হিলিয়াম এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি পাবো। তাহলে জেড ইকুয়ালস যদি 3 বসাই তাহলে লিথিয়ামের তৃতীয় আয়নীকরণ শক্তি পাবো, তাই না? আচ্ছা। সো এইটা হচ্ছে আসলে একদম সলিড কনসেপ্ট। এই পর্যন্ত আমাদের বোর্ডের অ্যাটমিক মডেল ইউজ করে আয়নীকরণ শক্তিগুলো বাইর করতে কোনো সমস্যা নাই। ওকে? বাট অনেক সময় আমাদের হলো যে কোয়েশ্চেনে বলে দেয়, অনেক সময় আমাদের হলো যে কোয়েশ্চেনে বলে দেয় যে মনে করো যে নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি বাইর করো। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বাইর করো। বা মনে করো যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বাইর করো। ওকে? তো স্টিল এদের জন্য কিন্তু আমাদের হলো যে আহ আগের ফর্মুলাটি এই শর্টকাট ফর্মুলাটি আমরা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে 2.18 into 10 to the power -21 into 6.02 into 10 to the power 23 into z স্কয়ার by n স্কয়ার। বাট কনসেপচুয়ালি আমি যদি চিন্তা করি তাহলে এক্ষেত্রে ঝামেলা হইলো যে এরা তো আসলে বহু ইলেকট্রনীয়, তাই না? এরা তো আসলে বহু ইলেকট্রনীয়। মানে এদের অ্যাটম গুলাতে বা এদের আয়ন গুলাতে জাস্ট একটা মাত্র ইলেকট্রন থাকে না, একটার বেশি ইলেকট্রন থাকে। সো থিওরিটিক্যালি আসলে বা প্র্যাকটিক্যালি যেভাবেই বলো না কেন, এদের জন্য আসলে এই ফর্মুলাটা এপ্লাই হওয়ার কথা না। অনেক সময় আমাদের হলো যে পরীক্ষায় একটু ঝামেলা করে নাইট্রোজেন বা সোডিয়াম ইনফ্যাক্ট বহু ইলেকট্রনীয় এরকম অ্যাটম বা বহু ইলেকট্রনের আয়নের আণবিক শক্তি বাই করতে দেয়। তো তখন কিন্তু আমাদের হলো যে এই ফর্মুলাটি এপ্লাই করতে হবে। তো তখন জাস্ট একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে আমরা হলো যে জেড এর যে ভ্যালুটা সেটা তো হলো যে আমরা কোন পরমাণু ইউজ করতেছি, কোন পরমাণুর আণবিক শক্তি বাই করতেছি সেই অনুযায়ী এখানে জেড এর ভ্যালুটা মডিফাই হবে। এন এর ভ্যালু মডিফাই হতে হবে। একটু খেয়াল করে দেখো যে আগের পেজে আমরা যে এক্সাম্পল গুলো দেখেছি যে হাইড্রোজেনের প্রথম আণবিকরণ শক্তি বা হিলিয়ামের দ্বিতীয় আণবিকরণ শক্তি বা লিথিয়ামের তৃতীয় আণবিকরণ শক্তি যারা প্রত্যেকে আসলে এক ইলেকট্রনীয় পরমাণু বা আয়ন ছিল যাদের ক্ষেত্রে আসলেই বোরের অ্যাটমিক মডেলটা খাটতো। আর তাদের জন্য সবার ক্ষেত্রে কিন্তু এন এর ভ্যালু 1 ছিল। বাট এরকম ফ্লট কেসে যখন আমাদেরকে বহু ইলেকট্রনীয় আয়ন বা বহু ইলেকট্রনীয় অ্যাটমের আণবিক শক্তি যখন বাই করতে বলবে তখন কিন্তু আসলে এন এর ভ্যালুটা একটু চেঞ্জ হবে, একটু খেয়াল রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল সেই সোডিয়াম সেই সোডিয়াম এর প্রথম আয়নীকরণ শক্তি আমাদেরকে বাই করতে বললো, ওকে? প্রথম আয়নিক শক্তি যদি আমরা বাই করতে হয় তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়াম 11, ওকে? তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তো আমরা আসলে একদম আউটার মোস্ট যে ইলেকট্রনটা আছে আউটার মোস্ট ইলেকট্রনটাকে কিন্তু আমরা হলো যে বাই করতেছি। সো 3s1 ইলেকট্রনটাকে বাই করতেছি। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এই ফর্মুলায় আমাদের যেটার ভ্যালু বসবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এন্ড এন এর ভ্যালু বসবে 3। বাট সেই আমি সোডিয়ামই রাখলাম বাট এটাকে এখন আমি মডিফাই করি, আমি এটাকে লিখলাম যে মনে করো যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এটারে যদি আমি হলো যে দ্বিতীয় আণবিকরণ শক্তি লিখি
তাহলে এখন হলো যে জেড এর ভ্যালুতে হলো যে 11 বসবে, নো ডাউট। বাট আমাদের যে সোডিয়াম এর যে ইলেকট্রন বিন্যাসটা ছিল 1:2:2 2p6 3s1, দ্বিতীয় আণবিকরণ শক্তি মানে আমি অলরেডি একটা ইলেকট্রন বাইর করে নিছি। তাহলে হলো যে আমি এখন 1:2:2p6 বাকি যে ইলেকট্রন গুলো আছে সেখান থেকে 2p6 থেকে আমি একটা ইলেকট্রন বাইর করে নিচ্ছি। তাহলে দ্বিতীয় আণবিকরণ শক্তির ক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু বসবে 2। তো এইভাবে আসলে অনেক সময় প্রশ্নে কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো এই ছোটখাটো জায়গাগুলো নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে যাতে ভুল না হয়ে যায়। ওকে? এখানে যে আমি যে ফর্মুলাটা ইউজ করছি শর্টকাট ফর্মুলা বলতে পারো। শর্টকাট না ঠিক, এটা আমাদের কনসেপ্ট থেকে আসে। আর সেখানে আমি হলো যে কিলোজুল পার মোল আমি ইউজ করছি। বাট অনেক সময় তোমাদেরকে হলো যে সেই ইলেকট্রন ভোল্ট পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এরকম অনেক ইউনিট ইউজ করতে পারে। সেক্ষেত্রে কনভার্সনটা কিভাবে হবে এটা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক থাকলো। এটা চাইলে তুমি হলো যে যখন ভিডিওটা দেখবা, ভিডিওর কমেন্ট বক্সে অন্যদের সুবিধার জন্য রেখে দিতে পারো। ওকে, সো এটা গেল। এই জিনিসটা বেশ কাজে দেয় যে আয়নীকরণ শক্তির যে কনসেপ্টটা এটা অনেক অনেক জায়গায় আসে। ইনফ্যাক্ট আমি যখন হলো যে অ্যাডমিশন সিজনে উইকলি দিচ্ছিলাম তখন আমাদের 2 নাম্বার উইকলিতে এখান থেকে একটা প্রশ্ন ছিল। তো অনেকে পারছিল অনেকে পারে নাই। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অত কঠিন কিছু না। ওকে, ঠিক আছে। এটা গেল হলো যে শক্তি সংক্রান্ত। এরকম হলো যে মনে করো যে স- হলো কি বলে ব্যাসার্ধ, বেগ এগুলো অনেক কিছু বাইর করে দিতে পারে। আমি আমি কিন্তু শুরু থেকে বলতেছি আসলে আমাদের বহু ইলেকট্রনীয় কেসে আমাদের এই বেগ বা ব্যাসার্ধের সূত্রগুলো ইউজ করা উচিত না। বাট অনেক সময় আমাদেরকে বের করতে বলে তখন কিন্তু আমাদের আসলে ইউজ করা লাগে। বুঝছো? তো এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা হলো যে দেখলাম। তো এখন আমরা হলো যে আরো কিছু ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখো যে বোর্ডের প্রথম কক্ষপথে হিলিয়াম প্লাস এর ইলেকট্রনের বেগ এবং শক্তির অনুপাত এক্স। তাহলে চতুর্থ কক্ষপথে ফোর্থ কক্ষপথে লিথিয়াম 2+ এর বেগ এবং শক্তির অনুপাত কত? ওকে, খুব ভালো একটা প্রশ্ন। এন্ড এটা অ্যাডমিশন টেস্টে আসতে পারে। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো আমি তোমাদেরকে বলবো যে এখন একটু ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করতে। ওকে, করছো? তাহলে চলো যে এখন এটা হলো যে দেখে নেওয়া যাক। সো ফার্স্টেই বেসিক জিনিস যেটা যে হিলিয়াম প্লাস হচ্ছে আসলে এক ইলেকট্রনীয়, লিথিয়াম 2+ এর হলো আসলে এক ইলেকট্রনীয়। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের বোরের যে সূত্রগুলো আমরা জানি এটা আমরা খুব ভ্যালিডলি ইউজ করতে পারবো। ইউজ করতে না পারলেও আসলে ইউজ করতে হবে কারণ এছাড়া আমরা তো আসলে কোনো সূত্র এখন জানি না, তাই না? ওকে, তো চল দেখো প্রথম কেসে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমাদের ভেলোসিটিটা কত হবে? ভি অফ হিলিয়াম এটা হবে হাইড্রোজেনের ভেলোসিটি ইনটু ইনটু জেড বাই এন, তাই না? জেড বাই এন। এখন খেয়াল করে দেখো তো যে হাইড্রোজেনের ইলেকট্রনের ভেলোসিটি কি আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখলাম ভিএইচ, হিলিয়ামের জন্য জেড এর ভ্যালু হচ্ছে 2 আর হলো যে এন এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এন্ড আমাদের এনার্জির ভ্যালুটা কত? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের এনার্জির ভ্যালু ইনটু জেড স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার, তাই না? আচ্ছা, বাই দ্য আমি কিন্তু এখানে একটা ভুল করছি। তোমরা বলে যে ভুলটা খেলো যে আমি এখানে এন এর ভ্যালু 1 বসাইছি, বাট আমি তো এখানে এন এর ভ্যালু 1 বসেছি। আচ্ছা, না ঠিকই আছে, আমি তো হলো যে বোর্ডের প্রথম কক্ষপথে আমি এটা ডিফাইন করে দিছি। আচ্ছা, সো এরপর দেখো যে বোর্ডের প্রথম কক্ষপথে হিলিয়ামের শক্তিটা আমাদেরকে বাই করতে হবে। তো এটা হচ্ছে বোর্ডের কক্ষপথে হাইড্রোজেনের শক্তি ইনটু জেড স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার, তাই না? সো বোর্ডের প্রথম কক্ষপথে হাইড্রোজেন ইলেকট্রনের শক্তি এটা কনস্ট্যান্ট হিট ইনটু জেড এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 4 ডিভাইডেড বাই 1। সো সো আমাদের উপরে হচ্ছে 2 ভিএইচ এবং এটা হচ্ছে 4 ইএইচ।
সো আলটিমেটলি আমাদের যে রেশিওটা সেটাকে আমি হলো যে আর এইচ জেনারেট করলাম। এটা দাঁড়াইতেছে ভিএইচ বাই ইএইচ ইকুয়ালস টু হাফ ইন্টু ভিএইচ বাই ইএইচ। আচ্ছা, এটা তো আসলে আমি হলো যে হাইড্রোজেনের গুলো কনসেন্ট্রেট রেখে দিয়েছি, আর এখানে আমি হলো যে হিলিয়ামের যে ভেলোসিটি আর শক্তিগুলো পাইছিলাম সেগুলো হচ্ছে আমি জাস্ট বসাই দিয়েছি। ওকে, সিমিলার ভাবে লিথিয়াম 2+ এর কেসের জন্য আহ লিথিয়ামের বোরের চতুর্থ কক্ষপথে ইলেকট্রনটার বেগ হবে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনটার বেগ ইন্টু জেড বাই এন। তো জেড এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু হচ্ছে 4। সো এটা দাঁড়াচ্ছে ভিএইচ ইন্টু 3/4, তাই না? অ্যান্ড লিথিয়ামের যেটা শক্তি চতুর্থ কক্ষপথে লিথিয়াম 2+ এর একমাত্র ইলেকট্রনের শক্তি, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথেই একমাত্র ইলেকট্রনের শক্তি ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু এটাকে একটু চেঞ্জ করা উচিত, এটাকে ইএস লেখা উচিত, ইএইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ইএইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সো এটা দাঁড়াচ্ছে ইএইচ ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে 3, তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে 9, এবং এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এন স্কোয়ার মানে হচ্ছে 16। সো আমরা দেখো রেশিওটা দাঁড়াচ্ছে আর এল আই ইকুয়ালস টু ভি এল আই বাই ই এল আই, এটা দাঁড়াচ্ছে ভিএইচ বাই এল এইচ ইন্টু 3/4 ডিভাইডেড বাই 9/16। সো এখন খেয়াল করে দেখো তো যে আমরা যখন আর এইচ ই এবং আর এল আই এই দুইটার অনুপাতের যখন অনুপাত করব, সো আর এইচ ই বাই আর এল আই, এটা তাহলে এটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু ভিএইচ বাই ইএইচ, নিচে থাকতেছে কত থাকতেছে, যে এটা থাকতেছে 4/3 ইন্টু ভিএইচ বাই ইএইচ, তাই না? আচ্ছা, সো এখন দেখো যে আসলে ভিএইচ এগুলো কেটে যায়, এগুলো আমাদের বসানো লাগে না, যারা বসাতে পারো ভুল হবে না, বাট টাইমটা লস হবে। সো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, এটা কি দাঁড়াচ্ছে, আহ এটা দাঁড়াচ্ছে 3/8। এখন খেয়াল করে দেখো তো যে আমরা অরিজিনালি হিলিয়ামের যে শক্তির যে অনুপাতটা, সেটা হিলিয়ামের বেগ এবং শক্তির যে অনুপাতটা, সেটা আমরা হলো যে আহ ধরে নিয়েছিলাম এক্স, বা প্রশ্নে এটা বলে দেওয়া আছে এক্স। তাহলে এখান থেকে জাস্ট লেখা দেওয়া যায় যে আমাদের লিথিয়ামের চতুর্থ কক্ষপথে বেগ এবং শক্তির অনুপাত, এইটা দাঁড়াবে এক্স ইন্টু 8/3। তাহলে এটা আসলে দাঁড়াচ্ছে 8x/3, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন গুলো আসলে আমাদের এমসিকিউ তে অনেক বেশি আসে, বা অনেক সময় রিটেনেও আসতে পারে। তো এই টাইপের কোশ্চেন গুলা তোমার কিন্তু হলো যে ভালো মতো প্র্যাকটিস রাখতে হবে, মানে এদের মধ্যে যে সম্পর্কগুলো আছে বা যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলা থেকে অনেক সময় সরাসরি আসার থেকে এরকম দুইটা ভিন্ন ভিন্ন এক ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে বেগের বা শক্তি বা ব্যাসার্ধ এগুলা তুলনা করতে আসার টাইপের ম্যাথ আসার চান্স বেশি। তো আশা করি যে তোমরা হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলা ভালো মতো সলভ করবে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা হলো যে আমাদের পরের টাইপের কোশ্চেনে যাই। সো আমরা হলো যে এখন পর্যন্ত বেশ ইন্টারেস্টিং কিছু প্রবলেম দেখলাম। তো চলো আমরা হচ্ছে আরো কিছু প্রবলেম দেখি। ওকে, এই প্রবলেমটা আমি চেষ্টা করবো যে এতক্ষণ পর্যন্ত তোমরা যেগুলা যেগুলা প্রবলেম দেখেছো সেগুলো ভালো মতো ফলো করে আসলে এই প্রবলেমটা তোমাদের হলো যে বেশ ভালো মতো পারা উচিত। তো আমি রিকোয়েস্ট করবো যে আমি এই প্রবলেমটা এক্সপ্লেন করার পর তোমরা প্রথমে নিজেরা একটু ট্রাই করবা, দেন হচ্ছে গিয়ে এই প্রবলেমটা করবা, দেন হচ্ছে আমি যখন করে দিব তখন হলো ফলো করবে, বাট অবশ্যই অবশ্যই নিজেরা এই প্রবলেমটা হলো আগে একটু ট্রাই করবে। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক অ্যাটমসফিয়ার চাপে এবং 298 কেলভিন তাপমাত্রায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসকে প্রথম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে উত্তেজিত করতে প্রয়োজনীয় শক্তি কি? হাইড্রোজেন এর
বন্ধন শক্তি হচ্ছে 436 কিলোজুল পার মোল। ওকে, সো আমি হয়তো প্রবলেমটা এক্সপ্লেন করার পর তোমরা অনেকেই বুঝতে পারছো যে প্রবলেমটা আসলে কিভাবে করতে হবে। তো তোমরা একটু করিও প্রবলেমটা, এন্ড তোমরা যারা এখনো চিন্তা করো না তারা চিন্তা করো, চাইলে এই মোমেন্টে পজ করতে পারো। তো আমি এখন হলো যে এইটা সলভ করা শুরু করব। ওকে, সো খেয়াল করে দেখো তো যে বেসিক্যালি এখানে বলেছে যে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে প্রথম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে উত্তেজিত করতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব যে আমরা হলো যে একটা হাইড্রোজেন নিউক্লিয়াসের হলো প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেটাকে আমরা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আমরা হলো যে উত্তেজিত করব। তাহলে খেয়াল করে দেখো যে প্রথম কক্ষপথে থাকা অবস্থিত শক্তি যদি E1, সেখান থেকে উত্তেজিত করে দ্বিতীয় কক্ষপথে নিয়ে গেলে তো শক্তি যদি E2 হয়, তাহলে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে উত্তেজিত করতে শক্তি লাগবে ডেল ই ইকুয়ালস টু শেষ শক্তি মাইনাস আদি শক্তি, তাই না? সো এখন খেয়াল করে দেখো তো যে এখানে ইটুর ভ্যালু কত? ইটুর ভ্যালু হচ্ছে -2.18 into 10 to the power -18 divided by 2a square, and E1 এর ভ্যালু কত? যে জাস্ট -2.18 into 10 to the power -18। সো সামনে যেহেতু একটা মাইনাস আছে তাহলে একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এটা হবে 2.18 into 10 to the power -18, তাই না? এন্ড এইটা হইতেছে জুল পার অ্যাটম। মানে জাস্ট একটা হাইড্রোজেন অ্যাটমের আহ আহ, ইলেকট্রনকে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নিয়ে যাইতে আমাদের ঠিক এই পরিমাণ শক্তি লাগবে। বাট এইটা জাস্ট একটা স্টেপ, আমাদের ওভারঅল প্রবলেমটা আরো একটু কমপ্লেক্স। কিরকম? খেয়াল করে দেখো তো যে আমরা যখন এই শক্তির হিসাব নিকাশ গুলো করতেছি তখন আমরা সবসময় পারমাণবিক হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা সবসময় জিনিসগুলা হিসাব করতেছি। বাট এখানে খেয়াল করে দেখো তো যে এখানে হলো যে আমাদের হাইড্রোজেনটা কি আছে, হাইড্রোজেন অণু হিসেবে আছে, তাই না? তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে আগে প্রথমে এই হাইড্রোজেন অণুগুলাকে হাইড্রোজেন পরমাণুতে ভেঙে নিতে হবে। ওকে, দেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হিসাব করে যতগুলা পরমাণু আছে ততগুলা পরমাণুর সংখ্যাকে একটা পরমাণুর ইলেকট্রনকে প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে নিতে কি পরিমাণ শক্তি লাগে সেটা দিয়ে গুণ করলেই আসলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে যে হাইড্রোজেনের বন্ধন শক্তি হচ্ছে 436 কিলোজুল পার মোল। ওকে, আচ্ছা, সো আমাদের আদর্শ গ্যাসের সূত্র থেকে মোল সংখ্যাটা বাইর করে নেওয়া লাগবে। পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, তাই না? তাহলে খেয়াল করে দেখো তো যে এখানে প্রেসার ভ্যালু আছে 1 অ্যাটমোস্ফিয়ার, ভলিউম দেওয়া আছে 1 লিটার, তাহলে এখানে আর এর ভ্যালু হবে 0.0821, টেম্পারেচার দেওয়া আছে কত 298 কেলভিন, তাই না? সো এটা আসে অ্যারাউন্ড 0.0409 মোল, তাই না? তাহলে খেয়াল করে দেখো তো যে এখানে আসলে আমাদের হলো যে হাইড্রোজেন আছে 0.0409 মোল। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো তো যে আমরা একটা হাইড্রোজেন অণু থেকে আমরা আসলে দুইটা হাইড্রোজেন পরমাণু পাচ্ছি, তাই না? তাহলে এখানে আসলে যেটা হবে যে আমরা এক মোল হাইড্রোজেন অণু থেকে আসলে আমরা 2 মোল হাইড্রোজেন পরমাণু পাইলাম, কেননা হলো যে একটা অণুকে ভাঙলে পরমাণুর সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে অণুর মোল সংখ্যাগুলোকে ভাঙলে মানে 1 মোল সংখ্যক অণুকে ভাঙলে আমাদের আসলে ডাবল মোল সংখ্যক পরমাণু পাওয়া পসিবল। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 0.0818 মোল পরমাণু। ওকে, তাহলে এখন আমাদের যে মোট শক্তিটা আসলে লাগ হচ্ছে দুইটা শক্তির যোগফল। সেটা হচ্ছে প্রথমে 0.0409 মোল হাইড্রোজেনকে হাইড্রোজেন পরমাণুতে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি প্লাস 0.0818 মোল হাইড্রোজেন পরমাণুকে উত্তেজিত করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি। তো এখন এই দুটো শক্তি আমরা জাস্ট কিভাবে বের করবো দেখো। তো খেয়াল করে দেখো যে বন্ধন শক্তি আছে 436 কিলোজুল পার মোল, মানে এক মোল হাইড্রোজেন অণুর বন্ধন শক্তি, মানে 1 মোল হাইড্রোজেন অণুর বন্ধনকে ভাঙতে 436 কিলোজুল শক্তি লাগে। কারণ বন্ধন শক্তি বাই ডেফিনিশন সংখ্যা অনুসারে বন্ধন শক্তি বুঝায়
যেটা আসলে ১ মোল হাইড্রোজেন এর বন্ধন ভাঙতে কি পরিমাণ শক্তি লাগবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো যে আমরা হাইড্রোজেন অণুর বন্ধনটাকে ভেঙেই তো আসলে সেটাকে পরমাণুতে পরিণত করতেছি। তাহলে আমাদের ১ম শক্তির পরিমাণটা হচ্ছে 0.0409 ইনটু 436 কিলোজুল, তাই না? এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের শক্তিটা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের শক্তিটা হবে 0.0818। খেয়াল করে দেখো তো যে আমরা আগে কি দেখে আসছি? আমরা আগে একদম শুরুর স্লাইডে আমরা হলো যে হাইড্রোজেনের আ যেটা হচ্ছে আয়নীকরণ শক্তি বলো সেটা তো হলো যে আমরা ক্যালকুলেট করে আসছিলাম। সেইটা আসলে এখানে এপ্লাই হবে না। আমাদেরকে এই যে খেয়াল করে দেখো যে আমরা হলো যে জুল পার অ্যাটম এই যে শক্তিটা হিসাব করছিলাম না? তো আমরা ১ম এ এখন যেটা করব যে এটা যদি একটা অ্যাটমের জন্য উত্তেজিত করতে প্রয়োজনীয় শক্তি, তাহলে আমরা ১ম এই মোট সংখ্যাকে আমরা হলো যে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ দিয়ে আমরা হলো যে পরমাণুর সংখ্যা নিয়ে যাব। ওকে? দেন সেইটাকে আমরা যদি হলো যে এই পরিমাণ শক্তি দিয়ে যদি গুণ দেই, তাহলে আমরা হচ্ছে জুলে পাবো। দেন সেই শক্তিটাকে আরো ১০০০ দিয়ে ভাগ দিয়ে আমরা হচ্ছে কিলো জুলে নিয়ে যাইতে পারবো। ওকে? তো আশা করি যে তোমরা হলো যে বুঝতে পারছো। এইটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ প্রবলেম। আ খুব একটা কঠিন না। বাট এখানে হলো যে জাস্ট আমাদের মোলার ক্যালকুলেশন, তারপর হচ্ছে পিভি কস্ট এনআরটি সূত্র, তারপর হচ্ছে আমাদের শক্তির সূত্র অনেক কিছু একসাথে এখানে কাজে লাগছে। তো হোপফুলি তোমরা এই প্রবলেমটা দেখে মজা পাইছো। তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে।